অন্তুর মাথায় শুধু ঘুরছিল, আচ্ছা পলাশকে এই পৃথিবীতে একাই এমন নির্যাতনকারী? হামজারা কি একাই ক্ষমতালোভী? আর জয়রাই শুধু এমন শক্তিশালী সামাজিক ব্যক্তিত্ব? আর নেই? অন্তত বাংলাদেশে অসংখ্য রয়েছে। অন্তু এটা ভেবে নাক সিটকাতো, এদের বাড়ির লোক কী করে, বউ মেয়ে এরা কী করে? রুখতে পারে না। ধারণাটা এত বাজেভাবে হারবে তা জানতো কে? সে নিজেও তো এতগুলো দিন এ বাড়ির বউ হয়ে এসেছে, পেরেছে নাকি ওই স্টোর রুম পেরিয়ে কাঠের দরজা ভেদ করতে, অথবা বাগানের পেছনে প্রাচীরের কাছের ওই লোহার গেটের ভেতরে ঢুকতে, হামজার বিরুদ্ধে বলতে, জয়াকে থামাতে? বরং সে নিজেই অবরুদ্ধ বন্দী। রূপকথারা এভাবে মরতে মরতে বেঁচে আছে। আচ্ছা, এসব পুরুষদের সঙ্গিনীরা সবাই কি এমন শিকার, নাকি ব্যতিক্রম আছে? অন্তু রূপকথাকে বলেছিল, পলাশ ঘুমায় না? রান্নাঘরে বটি বা ছুরি থাকে না? হাতও তো আছে আপনার। রূপকথা হেসেছিল। কেবল পলাশের একটা মানসিক রোগের ব্যাপারে শুনলে। আর কত আছে? সে কি মানসিক রোগের ফ্যাক্টরি? স্বাভাবিক মানুষদের মতো ঘুম আসে না ওর, অর্থাৎ শরীরে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ার হরমোন মেলাটোনিন ক্ষরণ হয় না দেহে। আর্টিফিশিয়াল মেলাটোনিন পুশ করতে হয় দেহে, এরপর ঘুমায়, সেটাও নির্দিষ্ট ঘরে গিয়ে। আপনি ফেরাউনের ঘর করছেন রূপকথা। আছিয়া বলে লজ্জিত করো না। মা আছিয়ার মতো হৈমানি জোর নেই আমার, আর না আছে প্রতিবাদের ক্ষমতা। থেমে থেমে আরো অনেক কথাই হয়েছিল ওদের। হঠাৎই অন্তু নিষ্ঠুরের মতো জিজ্ঞাসা করেছিল, আপনি এখানে এসব জানাতে এসেছেন আমায়? কি বাবদে? রূপকথা হেসে ফেলল। ওকালতির রক্ত জড়িয়ে আছে তোমার। না না, সন্দেহ ভালো, বিশ্বাস করার নয় কাউকে। শব্দটাকে ভীষণ সস্তা লাগে আজকাল। লাগারই কথা, এমনিতেই সচেতন তুমি, আরও হচ্ছ। পলাশের সাথে দেখা হবার পর কতদিন কেটে গেছে তোমার? অন্তু অবাক হলো, রূপকথা সেটাও জানে। সে বলল, বেশ অনেক দিন। এরপর আর বের হওনি না? বিয়ের পর ভার্সিটি যেতে দেয়া হয়নি। থার্ড ইয়ারের ক্লাস তো শুরু হয়েছে কদিন হলো। বন্দি জীবন যাপন করছি আপাতত। বের না হলেই ভালো, এই জন্যই জানাতে এসেছিলাম। কোনটা স্বার্থটার? কোনো স্বার্থটার তো নেই, বলতে পারো তোমার নিজের অর্জন। তোমার মতো মানুষদের এড়িয়ে চলা মুশকিল, বুঝলে? জয় আমিরকে জিজ্ঞাসা করলে সে যদি বলে কখনো, তা বুঝবে এটা আর পাঁচটা মেয়ের মতো নও যে তুমি। এটা খুব সহজেই ধরা পড়ে তোমার চোখে তাকালে। ব্যতিক্রমের সাথে মানুষ আচরণও ব্যতিক্রম হয় সচরাচর। আমিও তাই করছি। সাবধানে থেকো, পলাশ তোমায় ছাড়বে না। জয় নামক ঢালের বাধায় পড়ে আছো এই বাড়িতে। বাইরের জগৎ তোমার জন্য ভালো নয়। পলাশ ছাড়া আরও বহু লোক আছে জয়ের সাথে সম্পর্কিত হিসাবে তোমার ক্ষতি করার। অন্তু ভাবল, হয়তো আজহার, নাকি আরো কেউ বা কারা। অন্তু এটা বুঝলো সে অনেকটাই ব্যাকআপ পেয়েছে জয়ের কাছে। অন্তুদের একটা বুড়ো হিন্দু স্যার ছিলেন, তিনি একবার বলেছিলেন, পেছন মেরে বালুর ছ্যাঁকা দেওয়া বুঝিস রে তোরা? তখন বোঝেনি অত। আজকাল আমজাদ সাহেব সহ এসব বুজুর্গ প্রবীণদের কথার মর্ম খুব গাঢ়ভাবে মনে পড়ে। জয় হলো সেই লোক যে পেছনে মেরে আবার বালুর ছ্যাঁকা দিয়ে ব্যথা কমাতে আসে। অন্তুর হাসি পায় এসব ভাবলে। বোঝা গেল জয়ের ফিরতে দেরি হবে কদিন। অন্তু ভাবলো, এই ফাঁকে বাড়ি থেকে ঘুরে এলে হয় না। ভাবি অসুস্থ, অন্তিক কি করছে না করছে, আম্মুকে দেখার ইচ্ছাটাও হচ্ছিল। অন্তুকে অবাক করে দিয়ে সকাল 11টার দিকে পাটোয়ারি বাড়ির দরজায় অন্তিক এলো। অন্তু ভাবেনি এমনটাই। স্মিত হাসি ছেলেটার মুখে, হাতে 2 প্যাকেট মিষ্টি, ছোট দুটো অসময়ের তরমুজ, ব্যাগে অনেক রকমের খাবারের পাত্র। নিশ্চয় রাবেয়া কিছু বানিয়ে দিয়েছেন। অন্তুর অদ্ভুত লাগলো। অন্তিক ছোট বোনকে দেখতে এসেছে তার শ্বশুর বাড়ি, সাথে এনেছে কুটুম বাড়ি আসার ঐতিহ্য। এই হাসিটা অনেক দিন দেখা হয়নি অন্তিকের চোখে। সে খুব হালকা এবং খুশি যেন। অন্তু বুঝতে পারল না তার কি করা উচিত। আব্বুর কথা মনে পড়ছিল খুব। অন্তিকের সাথে আব্বু থাকতে পারতো নাকি? বুকটা হু হু করে উঠে তার। ভোলাই যায় না আব্বুকে, তবু খোদাতালা
এই নিষ্ঠুরতা। রিমি খুব যত্ন করলো অন্তিকের, দুপুরে না খাইয়ে যেতে দিল না, এত সব কিছু আনার জন্য ধমকালো। অন্তুর কিছুই করতে হলো না, যা সব রিমি সামলাচ্ছিল, যেন সে নিজের ভাইকে আপ্যায়ন করছে। যাবার সময় আচমকা অন্তিক বোনের হাতটা ধরল, অদ্ভুত গলায় বলল, ক্ষমা করিস না। ধরে রাখিনি, তুই এসেছিস, খুশি হয়েছে আমি। ভাবি ভালো আছে আম্মু? অন্তিক একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। এটা রাখ অন্তু, আমার নিজের রোজগারের টাকায় কেনা, সুদ বা অনৈতিক নেই একটু। আমার খাটনুরাই ফুড বেভারেজ কোম্পানিতে ড্রাইভারের চাকরি পেয়েছি। অন্তু চেয়ে রইল অন্তিকের দিকে। কত বদলে গেছে অন্তিক, ঠিক সে 5-7 বছর আগের অন্তিক। অন্তিক চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। তুই ভালো আছিস অন্তু? ভালো নেই? ম্লান হেসে চেয়ে থাকে অন্তু। অন্তিক হাসলো। ভাগ্যের পরিহাস। জানি না তো, তুই বলতে পারিস কি ঘটছে এসব? দুই ভাই বোনের বিদায়ের ক্ষণটাও অদ্ভুত ছিল। অন্তিককে এগিয়ে দিতে গেল না অন্তু, অথচ যেই না সিঁড়ি বেয়ে নেমে গেল অন্তু, দৌড়ে সিঁড়িঘরের জানালা খুলে দাঁড়ায়। রাস্তায় দেখা যাচ্ছিল অন্তিককে হেঁটে এগিয়ে যাচ্ছে। যতদূর দেখা গেল চেয়ে রইল। পিছনে এসে দাঁড়ায় রিমি। সে কাল সারা রাত ধরে অন্তুর গল্প শুনছে। দুপুরে গোসল করে পরল সেই পোশাকটা। সে বুঝলো ভাবি বানিয়েছে জামাটা। মার্জিয়া টুকটাক ভালোই দর্জির কাজ জানে। বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছিল। বিয়ের পর বাপের বাড়ি থেকে আসা তোফা। রিমি মুগ্ধ চোখে দেখে বলল, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে অন্তু। অন্তু চমকালো। এ বাড়িতে কে অন্তু ডাকতো না তাকে? হুমায়ুন পাটোয়ারি শাহানাকে নিয়ে ফিরলেন বিকেলের দিকে। অন্তু সামনে গেল না। ওর মনে হচ্ছিল বমি করে ফেলবে, আর নয়তো হাত রক্তে ভিজে উঠবে। দিনে দুপুরে এর রক্তে হাত ধুতে নেই। তার হাত তো আর হামজার মতো দক্ষ নয়। তরু তুলির কাছে একা ছিল। রিমি সন্ধ্যার পর বেরিয়ে গেল ক্লিনিকের উদ্দেশ্যে। তরু একা একা সামলাতে পারবে না। সীমান্ত নিখোঁজ, এই নিয়ে চারিদিকে তোলপাড় চলছে। পুলিশ ফোর্স নিয়ে চারিদিকে খোঁজ চালাচ্ছে তারা। ঝন্টু সাহেব চেষ্টা ত্রুটি করছেন না। বোনের ছেলে গুম। প্রথম সন্দেহ পাটোয়ারি বাড়ি, কিন্তু হাতে ক্ষমতা না থাকলে সন্দেহ ভোতা। হামজাকে কল করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সে বলেছে তার কাছে এসেছিল ঠিকই, তবে চলে গেছিল 10 মিনিট পরে। এরপর আর দেখা হয়নি। সে মেয়র মানুষ, তাছাড়া দাপটি আলাদা। প্রশাসনের কর্মকর্তারা খুব বেশি জোর দিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে না। অন্তু ঘরের দরজাটা ঈশার আজান পড়তেই আটকে দিল। তার মনে কিসের এক শঙ্কা জেগেছে। হুমায়ুন পাটোয়ারির মুখটা মনে পড়লে বুকের ভিতর ছ্যাদ করে উঠছে। শরীরে এক প্রকার শিহরণ টের পাচ্ছিল। রাতে খেতেও বের হলো না আর। শাহানা কতবার ডাকলেন, নামাজ পড়ে খেয়ে নেবে বলে কাটিয়ে দিল। এত বড় বাড়িতে ওরা 3 জন, তার মাঝেও একা গা শিরশির করছিল। বেডসাইড টেবিলের উপর পড়ে আছে জয়ের কাজু বাদামের পাত্রটা। সারা ঘরের দেয়ালে অনেক ছোট ছবি টাঙানো। ঘরের মধ্যে পায়চারি করতে করতে বারবার সেসবে চোখ পড়ে অন্তরাত্মা পুড়ে উঠছিল। আখির লাশটা চোখ থেকে সরছে না। বহুদিন ভুলেছিল তা তাজা হয়েছে। ত্বকের নিচে মাংসপেশিতে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল উত্তেজনায়। জয় যদি আখির শরীরের একটা ক্ষতর জন্য দায়ী হয়, অন্তু ওয়াদা করে ফেলল চট করে এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবে সে জয়ের। আর হুমায়ুন পাটোয়ারির, হামজা, পলাশ এরা ওর নাগালের বাইরে। তাই বলে মাফ। রাত তখন 1টা বাজে। অন্তু তখনও উদাস পায়ে ঘরের মেঝেতে পায়চারি করছে। পা শিরশিরে, অসহ্য উত্তেজনা, রক্তে আগুন জ্বলছে। অথচ ওর নারী মনে দ্বিধা। হুমায়ুন পাটোয়ারিকে নিজের সন্দেহের উপরই এত ভয় লাগছিল। অন্য কেউ হলে হতো, মামা শ্বশুর মানুষ যদি নোংরা হাত অল্প বাড়ায় তার দিকে। অন্তুর গাটা মৃগী রোগীদের মতোই কাঁপুনি দিয়ে ওঠে। নিস্তব্ধ অবরুদ্ধ রাত। ঘরের জানালা দরজা সব বন্ধ, তবুও অন্তুর মনে হচ্ছিল কেউ যেন ওই দরজা ভেঙে এসে তার দিকে হাত বাড়াবে। সে এই ভয়টা প্রথম অনুভব করেছিল পলাশের রুফটপে। জানালার বাইরে কেউ গুমড়ে উঠল না। অন্তু সজাগ হয়ে ওঠে। কোনো মানুষের চাপা ঘোতঘোত আওয়াজ গা ছমছমে লাগছিল, যেন কেউ জীবন্ত কারো রক্ত পান করছে। জয়ের রুম সদর ঘরে শুরুর দিকে। বাড়ির গরমটাই আজব, বাইরে থেকে একরকম, ভেতরটা অন্য কিছু। অন্তুর মনে হলো নিচ থেকে গোঙানি বা ধস্তাধস্তির আওয়াজ আসছে। পরে ভাবলো বদ্ধ ঘর, বাতাসের ঘাটতির কারণে এমন ভোতা আওয়াজ কানে বাজছে। দোতলার সদর দরজায় টোকা পড়ছে এবার। অন্তু সচেতন হলো, এই মাঝরাতে কে এসেছে? জয়। দ্বিধায় ভুগতে ভুগতে একসময় ড্রয়ার খুলে পছন্দ মতো একটা ড্যাগার তুলে নিল হাতে। ছোটখাটো অস্ত্রাগারই বটে জয়ের রুমটা। দরজার সামনে গিয়ে মিনিট 5 ওপাশ থেকে জবাব পেল না মন মতো। যতবার জিজ্ঞাসা করলো কে? প্রতিবার অস্পষ্ট স্বরে শুনতে পেল, খোলা। জয়। তুমি সম্বোধন ব্যাপারটা খুব গোলমেল তৈরি করলো। ড্যাগার হাতে উঁচিয়ে ধরে দরজা খুলতে কেউ একজন
হুড়মুড়িয়ে ঢুকে দরজা আটকে তবে পিছন ফিরল। অন্তু তখনও ড্যাগার নিয়ে প্রস্তুত, অথচ আগন্তুকের মাঝে তাকে আক্রমণ করার কোনো তাড়া নেই। অন্তু অবাক হলো। মুখটা কালো, হাজি রুমালে বাঁধা, কালো জ্যাকেট, কালো প্যান্ট, হাই বুট জুতো পায়ে, হাতে কালো গ্লাভস, শরীরে শুধুমাত্র চোখ এবং মাথা ভর্তি ঘন চুল ছাড়া কিছুই দেখতে পাবার উপায় নেই। চোখের মনি ডাইনিং স্পেসের ডিম লাইটের আলোয় জ্বলজ্বল করছিল। অন্তু পেছন ফিরে দেখল হুমায়ুন সাহেবের রুমের দরজা এখনো ভেতর থেকে বন্ধ। গভীর ঘুম। অন্তু শক্ত করে জিজ্ঞাসা করলো, কে আপনি? আগন্তুক ঠিক জয়ের মাফিক লম্বা, আশেপাশ দেখে নিয়ে বলল, আপনি জয়, আমিরের স্ত্রী? সঠিক ধরেছি। ভরাট স্বর, গমগমে তেজ যেন কণ্ঠের জায়গায়। অন্তু সে জবাব না দিয়ে বলল, আপনি কে? এভাবে ডাকাত অথবা তাত্তাহির মতো কারো অন্দরে প্রবেশ করাটা অভদ্রতা বোধ হয়। তাহলে আমি আজ ভদ্রলোক নই? ভদ্রলোক হবার যুগ নয় এটা। পথ ছাড়ুন। উদ্দেশ্য না জেনে ভেতরে যেতে দেবার নয়। কে আপনি? জবাব দিন। উদ্দেশ্য জানলে যেতে দিবেন এমনটাও মনে করছি না। কেন এসেছেন এখানে? সোজা জবাব দিন। আমার মনে হয় না আপনি আমায় আসলেই রোধ করতে চাইছেন, কারণ আপনি নিশ্চিত এতক্ষণে আমি আপনার বিশেষ ক্ষতি করব না। আর আপনি ছাড়া আপাতত বাড়িতে উপস্থিত আর কারো চিন্তাও বিশেষ নেই আপনার মাঝে। হুঁশিয়ারি করছেন? ধারণা করছি সময় কম হাতে, সরে দাঁড়ান। ভেতরে কি কাজ আপনার? আপনার মামা শ্বশুরের ঘরটা কোন দিকে? ঘরটা দেখিয়ে দিন। অন্তু ভ্রু জড়ালো। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু ইঙ্গিত দিচ্ছিল যেন। আগন্তুককে তার কেন জানি ভয় লাগছিল না আশ্চর্যজনকভাবে। এত কড়া পাহারার পর লোকটা দোতলায় উঠে এসেছে, অথচ কোনো আক্রমণাত্মক অভিব্যক্তি নেই। আজব। আগন্তুক অন্তুকে বলল, আসুন আমার সঙ্গে। হুমায়ুন সাহেবের দরজার সম্মুখে দাঁড়িয়ে বলল, ডাকুন। অন্তু ডাকলো। আগন্তুক দরজার সামনে থেকে সরে একপাশে দাঁড়ালো। যেই না হুমায়ুন সাহেব দরজা খুললো, অমনি পা বাড়িয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো হুড়হুড় করে। হুমায়ুন সাহেব চমকে বলল, কে রে? কে তুমি? কে? কে? কে এটা? আরবিন? বসুন চাচা, উত্তেজিত হবেন না, ভিতরে এসে বসুন। শাহানা হইচই শুরু করে দিলেন। আগন্তুক বলল, চাচিমা, আপনি ব্যস্ত হবেন না। আমি অসময়ে এসেছি ঠিকই, তবে আমার কাছে এটাই সময়। হুমায়ুন সাহেব তাকিতুকি করছেন, বোধহয় অস্ত্র শস্ত্র কিছু খুঁজছেন। আগন্তুক বলল, আমি একটা গল্প শুনতে এলাম আপনার কাছে। আল্লাপাক আমাকে সবর দিয়েছেন, আমি তার কাছে আবারও সবার প্রার্থনা করছি। যা জিজ্ঞাসা করব কোনো রকম শিরোনাম বা অজুহাত ছাড়া বলে যাবেন। কে তুমি? আজ পরিচয় থাক, আখিরাতে জাহান্নামে যাওয়ার পথে আমার আপনার আবার দেখা হবে। মৃত্যুর আগে কিছু মহাপাপ আর কুফরি করে মরব আমি। জাহান্নামের দিকে এগিয়ে যাওয়ার পথে পরিচিত সহ অনেক আলাপ হবে। আপাতত মূল কথায় আসি। অন্তু অবাক হয়ে গেল। হুমায়ুন সাহেব দরদর করে ঘামছেন। পাপ তার চোখে মুখে চামড়ার মতো দৃশ্যমান হয়ে উঠেছে। কে এই আগন্তুক? বিছানায় বসে শান্ত স্বরে জিজ্ঞাসা করছে, মুমতাহিনাকে এই বাড়িতেই মারা হয়েছিল, তাই না? হুমায়ুন সাহেব হাত দিয়ে ঘরমাক্ত মুখ মুছলেন। শাহানা স্বামীর কাছে এগিয়ে গিয়ে বাহু চেপে ধরলেন। আগন্তুক ফের বলল, কি হয়েছিল মুমতাহিনার সাথে আসলে? আপনি কখন পেয়েছিলেন ওর কাছে? অন্তু পাথরের মতো দাঁড়িয়ে রইল। মুমতাহিনা ওরফে আখি, এটা কে তাহলে? মুমতাহিনার ভাই? কিন্তু সে তো মরে গেছে। কি সুন্দর নামটাকে এই জানোয়ারের দল বিকৃত করে রেখে দিয়েছিল। কোরআনুল করিমে একটা সূরা আছে মুমতাহিনা নামে। হুমায়ুন সাহেব মুখ খুলছিলেন না। এক পর্যায়ে আগন্তুক উঠে দাঁড়িয়ে পিস্তলটা ধরল ঠিক হুমায়ুন সাহেবের গালের ভিতর। ট্রিগারে বারবার ছটফটে হাত রেখেও আবারও সরিয়ে নিচ্ছিল। শাহানা চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন। আগন্তুক অনুরোধ করল, চাচিমা, আপনি চিৎকার করবেন না, আমার হাতে সময় কম, রাত ফুরিয়ে আসছে, আমি কিছু জানতে এসেছি। তা উনি বলছেন না, সময় কেটে যাচ্ছে, এভাবে ছাড়া উপায় নাই। আমি আপনার কোনো ক্ষতি করব না, আল্লাহর হস্তে চিৎকার করবেন না, এইটুকু রহম করুন। মুমতাহিনাকে যখন আনা হলো এখানে, তার আগে তাকে পলাশের হোটেলে রাখা হয়েছিল। এখানে আনার পর বেশ কিছুদিন আটকে রাখা হলো। মেয়েটা চমৎকার মায়াবতী ছিল, যেন অ্যারাবিয়ান সংস্কৃতি থেকে উঠে আসা কোনো শাহজাদি। লম্বা হাতার ঢিলা পোশাক, চুলগুলো দেখা যেত না কখনো। ওড়না মাথায় থাকতো সবসময়। ওকে রোজ খাবার দিতে যাবা বা দেখাশোনার দায়িত্ব হুমায়ুন সাহেবের ছিল। বাড়ির মেয়েদের কিছু জানানো যাবে না। জয় তখন ঢাকাতে, তার সামনে মাস্টার্স পরীক্ষা।
হামজা সারাদিন বাইরে থাকে বিভিন্ন কাজে। হুমায়ুন সাহেব যেতেন 3 বেলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের নিচের ঘাটিতে। স্ত্রী থেকেও বিপত্নিক হয়ে গিয়েছিলেন স্ত্রীর রোগের জন্যে। কিন্তু পৈশাচিক পুরুষত্ব কি বাদ মানে? এমনও হয়েছে রোজ 2-3 বার তিনি ধর্ষণ করেছেন মুমতাহিনাকে। তবুও মেয়েটা বেঁচে ছিল কোনো রকম, তাকে বাঁচিয়ে রাখা হলো। কিন্তু পলাশের হোটেল থেকে ওই চাঁদের টুকরা কিশোরী অক্ষত চলে এসেছে। পলাশ সুযোগ পায়নি তাকে নষ্ট করার, পাগলামি করার। পলাশ চুপচাপ বসবে? কেন বসবে? সেই গেল শেষবার 16 বছরের সেই অর্ধমৃত মুমতাহিনার কাছে। এরপর আর মুমতাহিনাকে দৈব বলেও বাঁচানো সম্ভব নয়। অন্তুর শরীরটা থরথর করে কেঁপেছিল সেসব শুনে। মুমতাহিনার লাশ নিচে হয়ে উঠেছিল। কতদিন পর লাশ ছেড়েছিল কে জানে, অথচ অচেনা যুবক জমাট বরফের মতো শীতল। আগন্তুক সে রাতে হুমায়ুন পাটোয়ারির বুকে কম বেশি 70টা ছুরিকাঘাত করেছিল। তাকে থামানোর উপায় নেই, থামানোর কেউ নেইও। অন্তু একদৃষ্টে চেয়ে দেখছিল যুবকের খুবলে খাওয়া রক্তে ছুটে এসে 2-1 ফোঁটা অন্তুর শরীরে লাগতে শরীরটা শিহরণে রোমাঞ্চিত হয়ে উঠেছিল। জয় ভুল বলে না, মানুষের রক্ত কখনো কখনো অমৃত সুধার মতো লাগে। অন্তু ভাবছিল এত সন্তুষ্টিদায়ক দৃশ্য কি সে আগে দেখেছে জীবনে? হুমায়ুন পাটোয়ারির যকৃত এবং হৃৎপিণ্ডের টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে ছুরির ডগায় উঠে এসেছিল। অন্তু তৃপ্তির সাথে দেখেছিল তা, বুক ভরে শ্বাস নিয়েছিল। এসবের আগে শাহানা আর্তনাদ করে আগন্তুকের পায়ের কাছে বসে পড়েছিল। বাপ, মারিস না বাপ, আমার নাক ফুল খুলে নিস না তুই। আমি ওনারে খুশি করতে পারি নাই, যা করার কইরেই তো ফেলছে। আমার নাক ফুল কেড়ে নিস না তুই, ছেড়ে দে, তোর দোহাই লাগে। ভাব তো, তোর মা যদি এমনে বলতো, পারতি পারতি না কথা রাখতে। ছেড়ে দে না বাপ, মারিস না। আমার সুখ দুঃখের সাথী, আমার পাপ পুণ্যের সাথী। অন্তু এগিয়ে গিয়ে শাহানার ঘাড়ের কাছে বা পা দিয়ে কষে একটা লাথি মেরেছিল। শাহানা ছিটকে পড়ে গেলেন, দমলেন না। আবার উঠে এসে যুবকের পায়ের কাছে বসে আহাজারি করে উঠতেই কাচের ফুলদানিটা তুলে অন্তু বিকট আওয়াজে শাহানার মাথায় আঘাত করে। কাচের ফুলদানি চুরমার হয়ে গেঁথে যায় শাহানার কপাল ও মাথায়। আগন্তুক ততক্ষণ বিমূঢ় হয়ে চেয়েছিল। আক্রমণ করেনি, সরায়নি শাহানাকে, একটুও খারাপ আচরণ করেনি, যেন সে শেখেনি সেসব। কিন্তু অন্তুর সহ্য ক্ষমতায় আসেনি। শাহানার রক্তে হাত ভিজতে একটা অদ্ভুত সুখ অনুভূতি হলো। ইচ্ছে করলো যে ঠোঁট দিয়ে মিনতি করেছে শাহানার স্বামীকে বাঁচানোর জন্য, সেই ঠোঁট দুটো কেটে পশু দিয়ে খাওয়াতে। অনেক রকম হিংস্রে ইচ্ছে জাগছিল অন্তু শাহানার জন্যে। এই সকল নারীদের সৃষ্টিকর্তা নিশ্চয়ই পচা গু মাটিতে পরিণত হওয়া মাটি দিয়ে তৈরি করেছেন। এদের চেয়ে জঘন্য নারীও কি আর আছে সৃষ্টিকর্তার এই সুন্দর দেখতে দুনিয়াতে? নেই বোধ করি। এরা ময়লা, এরা নরকের ক্ষুধা মেটানোর খাবার। এই জন্যই বোধ হয় বুজুর্গকরেরা বলে গেছেন সৃষ্টিকর্তা জুড়ি বেছে মেলান। খারাপ লোকের বউ সচরাচর ভালো হয় না। আগন্তুক যখন থামলো তখন পুরো ঘর একটা লাশ কাটা ঘরের চেয়ে কম ছিল না। ছুরির আঘাতে হুমায়ুন পাটোয়ারির পাঁজরের হাড় গুঁড়ো করে মেরুদণ্ড ছেদ করে বেরিয়েছিল। আগন্তুকের কালো জ্যাকেটে লাল রক্তের ছিটা দৃশ্যমান না হলেও উন্মুক্ত চোখের পাতা ভ্রুতের রক্তের চাপড়ি পড়েছিল। আগন্তুক চলে যাবার সময় একবার অন্তুর দিকে তাকিয়েছিল, দুর্বোধ্য সেই দৃষ্টি বিনিময়। সন্তুষ্ট দুটো প্রাণ একে অপরকে শুক্রিয়া জ্ঞাপন করলো বোঝা গেল না। ওই চোখ দুটো অন্তু ভুলবে না কখনো। মুখটা দেখা হলো না, জানা হলো না, পরিচয় হলো না বিশেষ কথা, তবুও তারা খুব পরিচিত একে অপরের। তাদের মানসিকতা এবং পথ তো এক। সকালে দেখা গেল ওয়ার্কশপের সামনে এবং বাগানের ধারে ছেলেদের যে আবাসিক একতলা বিল্ডিংটা আছে সেখানে লাশ বিছিয়ে আছে। ধ্বংস লীলা চলেছে অন্ধকার এক অবরুদ্ধ রাতে। ঢাকায় সম্মেলনের জেরে রোডে ঘাটে হানাহানি তো চলেছেই। আবারও জামায়াত ইসলামীর কয়েকজন ফাঁসির রায় কার্যকর হলো। দেশে উত্তাল শিবির গোষ্ঠী। বিরোধী দলের নেতৃবর্গরা তখন অবরুদ্ধ আছে। কতজনের মৃত্যুদণ্ড জানান দেওয়া হলো, কতগুলো গোপন হলো, সে খবর রাখলো কে? জনগণ তখন নিজেদের জীবন নিয়ে অতিষ্ঠ। চারিদিকে হাহাকার। রাজধানীর জনজীবনে শোক লেগেছে। মাসের হিসেবে তখন দেশে শতাধিক করে লোক মরে। আসলে কত মরে জানে কে? মেধাবী ছাত্ররা নজরে পড়ছিল তখন। গণপিটুনি, গুলি করে মারা অথবা না জানা সব মরদেহ উদ্ধার রোজকার কাহিনী। তখন দেশটার সন্ত্রাসদের, তখন দেশটা ক্ষমতাসীনদের ও বিশৃঙ্খলের রাজত্বে বন্দি গোটা দেশটা। সেসব ছেড়ে হামজা ও জয়কে দিনাজপুর ফিরতে হলো। জয়ের পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ, হাতের কনুইতে টেপ মারা, ভ্রুর উপর কেটে গেছে। হামজার ডান হাত মারাত্মক আহত। তারা পৌঁছালো এশার নামাজের পর। শাহানা হাসপাতালে, অবস্থা খারাপ। তুলি অসুস্থ অবস্থায় চলে এসেছে বাড়িতে। বাড়ি ভর্তি লোকজন আর পুলিশ, কিন্তু কোথাও অন্তু নেই। জয় ঘরে ঢুকতে অথবা
জয় ঘরে ঢুকতেই হতবাক হয়ে গেল। মেয়েটা কোথায় গেছে? মামার লাশের পাশে পুলিশ সহ বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি থেকে লোক এসেছে। মেয়রের তারই বাবার এমন নৃশংস হত্যাকাণ্ড। সেসব ফেলে জয় ছুটল অন্তুকে খুঁজতে। গালির খই ফুটছে মুখ দিয়ে। এই অসময়ে হয়রানি না করালেই না। অন্তুদের বাড়িতে গিয়ে যখন জানলো অন্তু যায়নি সেখানে, তখন টনক নড়ল, বকে উঠল। শালির মেয়ে পেরেশানি ছাড়ার কিছুই করলো না জীবনে। কোথায় যেতে পারে? এমন কোনো জায়গা নেই যেখানে অন্তুর মতো ঘরবন্দি মেয়ে যেতে পারে। হন্যে হয়ে চারিদিকে খুঁজলো। কোথায় খুঁজবে এই রাতের বেলা মেয়েটাকে? মাথা গরম হয়ে উঠছিল। গোটা শহর ঘুরল। এতক্ষণের উত্তেজনা শেষে চট করে মাথায় এলো, খুনি অন্তুর কোনো ক্ষতি করেনি তো? ঘড়িতে রাত 12টা। শেয়াল আর ঝিঝি পোকার ডাক কবরস্থানের ওই নিশুতি নীরবতায় গা ছমছমে এক পরিবেশ তৈরি করেছে। জয় খাদেমকে খুঁজে পেল না। শরীরের ব্যথাগুলো টনটন করছে। শরীরটা ছোট হয়ে গেছে। ক্ষত বেশি এই জীবনে। এমন কোনো স্থান কি বাকি আছে যেখানে ক্ষতর দাগ নেই? জয় হুটহাট ভাবে গায়ের ব্যথার কথা আরমিন জানলে এখন বলতো, নিশ্চয়ই বলতো। কর্ম অনুযায়ী ফল পেয়েছেন। আঘাত কেউ অকারণে করেনি নিশ্চয়ই আপনাকে। দীর্ঘশ্বাস গোপন করে এদিক ওদিক তাকালো। এখানে না পেলে কোথায় খুঁজবে? মনে মনে ঠিক করলো দেখা হওয়া মাত্রই কানসারার উপর কষে একটা ঘুষি মারবে। এখানে এলেও আসলে যে এখানে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়নি এটা নিশ্চিত সে। কবরস্থানের গেটটা এত রাতেও খোলা। জয় সন্দেহ মাফিক এগিয়ে গিয়ে আশানুরূপ দৃশ্যটাই দেখলো। অন্তু কবরস্থানের গেটের কাছে হাঁটু ভেঙে বসে অনুরোধ করছে খাদেমের কাছে। চাচা একটাবার আব্বুর কবরের কাছে যেতে দিন। আমি আব্বুর সাথে দুটো কথা বলে চলে আসব। দোয়া এখানে দাঁড়িয়েই করব, কথা দিচ্ছি। পেছন থেকে অন্তুকে চিনতে এক রত্তিও ভুল হলো না জয়ের। দম ছাড়লো এবার। অবুজের এই আবদারে খাদেম ব্যথিত কণ্ঠে বললেন, মারে, এত করে বলা লাগতো না আমারে, কিন্তু কবরের সীমানায় তোদের মায়ের জাতদের ঢুকতে নেই যে। অন্তু ঝরঝর করে কেঁদে ফেলে। জয় গিয়ে সামনে বসলো। অন্তুর মানসিক অবস্থা দিন দিন বিগড়ে অপ্রকৃতস্থ হয়ে উঠছে। সে উঠে দাঁড়িয়ে বলল, চাচা আজ চলুন নীতি ভাঙ্গি, আমি সাথে করে নিয়ে যাচ্ছি ওকে, 2 মিনিটে ফিরবো। খাদেমের নিষেধ শোনার লোক না জয়। অন্তু লুটিয়ে পড়ে বাচ্চা শিশুর মতো আমজাদ সাহেবের কবরের উপর। হু হু করে কেঁদে ওঠে। জয়ের কানে খুব লাগছিল কান্নাটা। কি যে করুন সেই স্বর। এই নির্জন রাতে বাপের কবরে পড়ে মেয়ের কান্না। নিয়ম মানে না মায়া, না মানে রীতি। অন্তুকে টেনে উঠানো যাচ্ছিল না। জয় আপাতত ভুলে গেল সমস্ত হিংস্রতা যা এতক্ষণে অন্তুর উপর জন্মেছিল। হাঁটু মুড়ে সামনে বসে বলল, আরমিন, রাত হয়েছে, কখন এসেছো এখানে? কোথায় গেছিলে তুমি? কোথায়? তা এখন যেতে চাইলাম না। এমন একটা পরিস্থিতি পাচ্ছি না যে ট্রেনে থাপ্পড় লাগাতে। আর কত জ্বালাবে আমায়? ওদিকে কেমন হয়ে যাচ্ছে। চলো আবার আনবো তোমায়। অন্তু হাত ছাড়িয়ে নিল। জয় বসে থাকে চুপচাপ। শরীরটা ব্যথা। কি যে দৌড়ঝাঁপ গেছে শরীরটার উপর। দুজন মিলে দোয়া করলো কবরের পাশে দাঁড়িয়ে। জাভেদ আমিরের লাশ পাওয়া গিয়েছিল না। জয়ের তা মনে পড়ল। এখানে তার লাশ থাকলে সে কি আসতো জিয়ারত করতে? সে তো এসব শেখেই নিয়ন্তুর মতো পাপী সে। তার প্রার্থনা রব কবুল করে। রোডে পলাশের বাহিনীর সাথে দেখা হলো। তাদের পায়তারায় স্পষ্ট, আজ পারলে জয়কেও ছাড়বে না, পিষে রেখে যাবে। হামজার ভয় পাবে না আজ, অর্ডার আছে এমন। জয় মিটমাট করার চেষ্টা করলো। পারল না যখন পিস্তল বের করতে হলো। তাতেও ভয় পেত না বোধ করি। কিন্তু কিছু ডিল, কিছু স্বার্থ। হুমায়ুন পাটোয়ারি লাশ পছন্দ ধরেছে, তবু তদন্ত ফুরায়নি। হামজাকে বহুবার জিজ্ঞেস করা হলো, আপনার বাড়িতে কার এত বড় সাহস? এ বাড়ির পাহারা ও নিরাপত্তা? বাড়িতে থই থই করছিল বিভিন্ন তদন্ত সংস্থার লোক। জয় হামজা চুপ। তাদের কাছে জবাব নেই, তবে ব্যাখ্যা আছে। বিশ্বব্যাংকেও ডাকাতি হয়, অর্থাৎ সেরকম ডাকাতও আছে। তবে হামজাদের বাড়ি খুব ক্ষমতায় ঘেরা। কিন্তু সেই ক্ষমতার সাথে টক্কর দিতে পারা লোকটাই তো হয় প্রতিদ্বন্দ্বী। এ আর অবাক হবার কি? প্রতিদ্বন্দ্বী কখনো দুর্বল হয়? বাহিনী বিশাল ছিল, কিন্তু অন্তু বলল উপরে শুধু একজন এসেছিল, নিচের ধস্তাধস্তিও সে শুনেছে। এরপর আর জবাব নেই। জয় কোনো প্রশ্ন করল না। সে তার বউকে যেন মুখস্থ করে রেখেছে। সারাদিন আইনি কর্মকর্তাদের আনাগোনা। মেয়রকে টপকে অন্তুকে তারা প্রশ্ন করতে কমই সুযোগ পেল। তার উপর অন্তু কথা বলছিল না। সে পারমাণবিক বোমার মতো। ওকে প্রশ্ন করতে দিলে ঢাকনা খুলে যাবে। মেয়র নামক ব্যাকআপটা ততটাও শক্ত নয়। সেই ঝাপটাকে ঠেকাতে পারবে না। হামজা সচেতন। হামজার বাপ মরেছে, মা মৃত্যুসজ্জায়, অথচ সে নির্লিপ্ত। তার কোনো হুটোপাটা নেই। মানুষ যখন অমানসিকতার উচ্চ পর্যায়ে চলে যায়, দুনিয়ার পার্থিব মায়া ব্যাপারটা বুঝি ঘোলা হয়ে আসে। সময় পেয়ে জয় শান্ত স্বরে অন্তুকে জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলে? আব্বুর কবরখানা জিয়ারত করতে। জয় শান্ত চোখে তাকালো। আমি জয় আমির,
বুঝি চুপ থাকা লোককে তুচ্ছজ্ঞান করতে নেই। আমিন, 27-এ জন্মিনে আমি পূর্ণ 10 মাস পেটে থেকে জন্মাইছিলাম। আমি কোথায় গিয়েছিলাম সেটা তেমন জরুরি কিছু না। তবু যদি জানতে চান, আমি একটা শর্ত আছে। সুযোগ লুফে নেওয়া ভালো। কি শর্ত? আপনাদের ওই গোপন ঘরের চাবি কার কাছে থাকে এটা জানতে চাই। গন্ডির বাইরে মৃত্যু থাকে আরমিন, তা পার করো না। তোমায় মারতে আমার খুব বেশি কষ্ট হবে না। ঠিক আছে, তাহলে বাদ দিন। আমি কিছু জিজ্ঞাসা করতেছি। আমিও তো শর্ত দিলাম, চাবি চাইছি না তো, শুধু জানতে চাইছি চাবি থাকে কোথায়। বিশেষ কিছু নেই ওই ঘরে, তুমি কখনো যাওনি, তাই এত কৌতূহল। যা জিজ্ঞেস করছে জবাব দাও, নয়তো একটানে কণ্ঠনালেই ছেড়ে আনবো। ধৈর্য নেই আমার। অন্তু চুপ। জয় অধৈর্য হয়ে এগিয়ে আসতে অন্তু চট করে হাতের কাচের লম্বা ভারী পারফিউমের কৌটা তুলে নিল। জয় হতবাক হয়ে যায়। অন্তু বলল, মৃত্যুটা বিষয় না, কিন্তু কারোর ক্ষমতার দাপট নিয়ে কাছে আসলে জান নিয়ে ছাড়বো না। জয় বাউচি কেটে অন্তুর বাহুর নিচে গলিয়ে সোজা অন্তুর চুলের মুঠি চেপে ধরল। মেয়েরা কাত হয় এই এক জায়গায়। হাত শিথিল হতেই কাচের কৌটা কেড়ে নিয়ে ভেঙে ফেলল। জয় বলল, দুঃসাহস কতখানি তোর কলেজে আরমিন? একদিন কলেজাটা বের করে ওজন করে দেখবো। আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুক। কোথায় গিয়েছিলে? চাবি কোথায়? কোথায় গিয়েছিলে? চাবি উচ্চারণ করতে পারে না অন্তু। একটা গাঢ় চুমু খেয়ে বসে জয়। অন্তু কোষে দুটো আঘাত করলো বুকের উপর। জয় নিরুদ্বেগ। লম্বা সময় পর অন্তুকে ছেড়ে পড়ল। এর চেয়েও খারাপ কিছু করি? তার আগে প্রশ্নের উত্তর দাও। যে লোকটা এসেছিল, ওর সাথে কি কথা হয়েছে তোমার? আমার না থাকা অবস্থায় বাড়িতে কি কি হয়েছে? অনেক কিছু হয়েছে। লোকটার ব্যাপারে বল, খুব দরকার আমার। বছরের পর বছর যাই খুঁজছি, সে বাড়িতে এসে ঘুরে গেছে। বল বল, কি জানিস ওর ব্যাপারে? সাহায্য কেন করছিস? জয়কে অন্তর্যামী মনে হলো। কিছুই জানি না, কথা হয়নি, তবে আমি সাহায্য করেছিলাম আপনার মামাকে নরকে পাঠাতে। এ নিয়ে কোনো দ্বিধা তো নেই আপনার। এবার বলুন, চাবি কোথায় রাখা হয়? এত জেদ তোর? এত জেদ কেন তোর? এত সাহস কোথায় পাস বান্দির বাচ্চা? অন্তুকে বিছানায় ফেলে বুকের উপর উঠে বসলো জয়। গলা চেপে ধরে অশ্রাব্য ভাষায় আরো দুটো গালি দিয়ে বলল, তুই কি চাস? বাড়িটা জানা হয়ে গেছে যেদিন থেকে এসেছিস। এত কিসের তেজ তোর? অন্তুর মুখে রক্ত জমে লালচে হয়ে উঠল মুখটা। শ্বাস আটকে গেছে, চোখের শিরা লাল হয়ে উঠেছে। তবুও সামান্য শব্দ করলো না বা কোনো রকম দুর্বলতা প্রকাশ করলো না। ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো জয়। অন্তুকে আঘাত করা আর মূর্তি ভাঙা একই কথা। বিছানায় পা ঝুলিয়ে বসে ক্ষিপ্ত গলায় জিজ্ঞাসা করলো, শালি, তোর চাবি চাই না? অন্তু ছাদের দিকে তাকিয়ে রইল। জয় বলে উঠল, শালি, তোর পাশা যদি তুই কুত্তে দিয়ে মারা দিস, তো আমি কতক্ষণ ল্যাট্রিনে বসে থাকবো? খাটের এক কোনায় মশা নামক অ্যারোসলের ভর্তি লোহার কৌটা রাখা থাকে। আকস্মিক অন্তু সেটা তুলে ঠিক জয়ের মুখ বরাবর কষে ছুঁড়ে মারল। থুতনিতে লাগতে গাঢ় এক জখম তৈরি হয়। জয় হাত সামনে এনে দেখলো রক্ত ঝরছে থুতনি থেকে। অন্তু তাকিয়ে দেখছে তার মুখে তৃপ্তি, চোখ দুটো গম গম করছে জ্বলন্ত শিখার মতো। তাকে বসে থাকতে বলিনি তো। তোর ভালো মানুষই তোর কাছে রাখ। তোকে কে বলেছে আমায় বাঁচাতে লাঠি নিয়ে বসে থাকতে? তুই যা করেছিস সে তুই ভুল করেই কর, আর জিদ করেই অথবা ক্ষমতায়। তা যদি আমি অন্তু কোনো দিন ভুলে যাই, আমি এক বাপের সন্তান না, অথচ আমার বাপ একটাই, আমজাদ আলী প্রামাণিক। 2 দিন বাদে শাহানা মারা গেলেন। সীমান্তর লাশ পাওয়া গেছে। প্রথম সন্দেহ হামজা পাটোয়ারি। এবার আবার 2 দল করে ইন্টারোগেশনে আসে। একদল ওর বাপ মায়ের জন্যে আর আরেক দল সীমান্তর জন্যে। রোজ রাজধানী থেকে কল আসে। তদন্তকারীরা বাধ্য হয়ে চলে যায়। উপর মহলের কথা না শুনলে চলে বুঝি প্রশাসনের। পরিস্থিতি সবার জন্যে কেয়ামতের সম। অন্তুকে পলাশ ছিঁড়ে খাবে। হামজা কি করবে তা বোঝা যাচ্ছে না। জয় কি করছে তা ঘোলা ঘোলা। জয়ের পেছনে কত কেস ফাইলে জমা হয়ে আছে। এইসব সন্দেহ তার উপর হামজার সমান এসে পড়েছে। অথচ সে দিব্যি ঘুরছে, খাচ্ছে, ভার্সিটি যাচ্ছে, কার্যালয়ে বসছে, কবুতরকে দানা খাওয়াচ্ছে, অন্তুর সাথে সেদে সেদে ঝগড়া করছে। তার দিন যেন ভালোই কাটছে। আজকাল খুব সিগারেট টানতে দেখা যায় তাকে। হামজা বেশি দিন এভাবে টিকে থাকতে পারবে না, তা তার বাড়ির পিঁপড়ের দলও জানে। কতদিন তাকে প্রোটেক্ট করবে উপর মহল? যতদিন স্বার্থ আছে। পুরা না করতে পারলে তারাই হামজাকে উড়িয়ে দিতে দ্বিধা করবে নাকি? তার মাথার উপর ফাঁসির দড়ি রঙ্গ করে নাচছে, তবুও পৌরসভার উন্নতি করে চলেছে সে। রাস্তাঘাট তৈরি করছে, সরকারি প্রাইমারি স্কুলগুলোতে বেঞ্চি বানিয়ে দিচ্ছে নতুন।
সরকার যা বাজেট দিচ্ছে তার পুরোটা সেসব কাজে লাগাচ্ছে না, সেটা আলাদা বিষয়। জন্ম নিবন্ধনের একটা সামান্য কাগজ সাইন করাতেও 1000 টাকা নিচ্ছে। রাস্তাগুলো বছর না ঘুরতে পিচুটে গর্ত তৈরি হবে, সেসব আলাদা বিষয়। তবে সে শীতে কম্বল দেয়, গরমে টিউবওয়েল বসায়, ভাতার কার্ড দেয়। আর জয় ছাত্র সংসদ দেখছে। তবুও কেন যে বদনাম খড়ের গাদায় আগুনের মতো ধিক ধিক করে বাড়ছিল চারিদিক। এটা রাজনীতিবিদদের অবিচ্ছেদ্য অংশ। বদনাম না হয়ে পলিটিক্স করা যায় না। এ বাড়িটা স্বাভাবিক না, বাড়ির প্রতিটা ইটও অস্বাভাবিক। কালে বাড়ির বাপ মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান, গোটা এলাকার লোক খাবে। সে রাতে অন্তুকে ডাকা হলো। হামজা প্রশ্ন করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।